21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ ঢাকার বিভিন্ন আদালতে ঝুলে আছে সন্ত্রাস বিরোধী আইনে করা ৩০০-রও বেশি মামলা। বিঘ্নিত হচ্ছে বিচার কাজ। দায়সারা তদন্তের অভিযোগ আইনজীবীদের, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন আইনমন্ত্রী। এই ধরনের মামলাগুলো রাষ্ট্র সঠিকভাবে তদন্ত করতে পারে না, সঠিকভাবে মামলা হয় না। কোনো মামলাটাই সীমাবদ্ধ সময়ের মধ্যে একটা মামলা কমপ্লিট করতে পারে না। সাক্ষীদেরকে খুঁজে পাওয়া যায় না, এইটার একটা সিরিয়াস কমপ্লেইন্ট এসছে এবং সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি যে কি ব্যবস্থা নেওয়া যায়। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নবনিযুক্ত সিইসির অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় দাবি বিএনপির। নির্বাচনে অংশ না নিলে আরও দুর্বল হবে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না, মিরপুর সেনানিবাসে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান। রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে 3টি গ্যাং এর 8 সদস্য আটক। অন্তকোন্দলেই এই হত্যাকাণ্ড দাবি র্যাবের। অনিয়মের দায়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধের নির্দেশ আপিল বিভাগের। অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সতর্ক বার্তা ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। এবং রাজধানীতে বেড়েছে এডিস মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু জ্বরের মতো লক্ষণ হলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকের। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ ঢাকার বিভিন্ন আদালতে ঝুলে আছে সন্ত্রাস বিরোধী আইনে করা ৩০০-রও বেশি মামলা। সন্ত্রাস বিরোধী আইনে মামলার বিচারের জন্য বিশেষ আদালত স্থাপনের কথা 1 বছর আগে বলা হলেও নেই কোনো অগ্রগতি। এদিকে সাধারণ আদালতগুলোতে মামলার অতিরিক্ত চাপ থাকায় বিঘ্নিত হচ্ছে আলোচিত মামলার বিচার কাজ। এক্ষেত্রে দায়সারা তদন্তের অভিযোগ করেছেন আইনজীবীরা। তবে আইনমন্ত্রী জানালেন দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার প্রকাশ্য চেষ্টা হয়েছে বেশ কয়েকবার, যার মধ্যে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার এ ধরনের 5টি মামলা বিচারাধীন থাকলেও তা আজও শেষ হয়নি। এ তো গেল প্রধানমন্ত্রীর কথা। বর্তমান ঢাকার বিভিন্ন আদালতে শুধু সন্ত্রাস বিরোধী আইনে প্রায় 235টি মামলা বিচারাধীন। এর বাইরে প্রায় 40টি মামলা সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। এ ধরনের মামলার প্রধান আসামিদের অনেকে কয়েক বছর ধরে গ্রেফতার থাকলেও এখনও শেষ হয়নি বিচার কাজ। এদের মধ্যে অন্যতম হিজবুত তাহরিরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন, হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান, জেএমবি প্রধান সাইদুর রহমান ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী। জেএমবি প্রধান সাইদুর রহমানকে 2010 সালের 25শে মে রাজধানীর দনিয়ার একটি বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মামলাটি বিচারের জন্য সরকার অনুমোদন দেয় 6 বছর পর, যা এখনও সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। আর 2013 সালের 12ই আগস্ট গ্রেফতার হওয়া জসিমউদ্দিন রহমানের মামলাটিও দীর্ঘদিন পর অনুমোদন মিললেও সাক্ষী না আসায় বিচার মোটেও আগায়নি। সাক্ষী হাজির না হওয়ার কারণ জানতে চাইলে পুলিশের উপর দায় চাপান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভাবে তো এগুলো মামলাগুলি তদন্ত করা ঠিক না, এটা সঠিকভাবে তদন্ত, সুষ্ঠুভাবে তদন্ত করেই চার্জশিট দাখিল করা উচিত। তবে এ ধরনের মামলার অভিজ্ঞ আইনজীবী বলেন, এসব আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ অনেকটা দুর্বল থাকায় সাক্ষীরা আসে না। কোনো মামলাটাই সীমাবদ্ধ সময়ের মধ্যে একটা মামলা কমপ্লিট করতে পারে না। এই ধরনের মামলাগুলো রাষ্ট্র সঠিকভাবে তদন্ত করতে পারে না, সঠিকভাবে মামলা হতে পারে হয় না, এই কারণে সাক্ষী দেয় না। প্রায় 1 বছর আগে বিশেষ আদালত স্থাপনে আইনমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বিষয় জানতে চাইলে তিনি জানান, এ ধরনের কোনো পরিকল্পনা এখন নেই। সাক্ষীদেরকে খুঁজে পাওয়া যায় না, এইটার একটা সিরিয়াস কমপ্লেইন্ট এসছে এবং সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি যে কি ব্যবস্থা নেওয়া যায়। দেশে যখন কোনো সহিংসতার ঘটনা ঘটে শুধু তখনই দেখা যায় ধরপাকড় কিংবা মামলার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কিন্তু এর কিছুদিন পরই এসব মামলার দিকে সরকার দৃষ্টি না থাকায় বিচারের ক্ষেত্রে সৃষ্টি হয় দীর্ঘসূত্রিতা।
সংশ্লিষ্টরা মনে করেন দেশের বিচারিক প্রক্রিয়ায় গতি ফিরিয়ে আনতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন কোনো কর্মকাণ্ড কাম্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সশস্ত্র বাহিনী সহ সর্বস্তরের মানুষকে সচেতন থেকে একযোগে কাজ করতে হবে। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন সেরিমনিতে একথা বলেন তিনি। এ সময় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় অতীতের চেয়ে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। যুদ্ধক্ষেত্র কিংবা উন্নয়ন কর্মকাণ্ড যাই হোক না কেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়মিত অধ্যয়নের মাধ্যমে সমন্বিত সামরিক বিদ্যাও অর্জন করতে হয়। নির্দিষ্ট কোর্স সম্পন্ন করে সফলকাম হন এক একজন যোদ্ধা। বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ DSCSC 2016-17 কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর সেনাবাহিনীর 158 জন, নৌবাহিনীর 27 জন, বিমান বাহিনীর 24 জন এবং বন্ধুপ্রতিম 25টি দেশ থেকে আসা মোট 280 জন ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। সনদ প্রদান শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে কোনো সময়ের চেয়ে আধুনিক হয়েছে সশস্ত্র বাহিনী, অতীতের তুলনায় বেড়েছে সক্ষমতাও। আমি চাই না যে আমাদের সশস্ত্র বাহিনীর একটি সদস্য পিছনে পড়ে থাকে, যে কারণে আমাদের সশস্ত্র বাহিনীকে যথাযথ উপযুক্ত করে গড়ে তোলা, আধুনিক প্রযুক্তি সম্পন্ন করার ব্যাপারে আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। কাজে আমি মনে করি এখন আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের অবস্থা মোকাবেলা করার মতো সক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নে পরিকল্পনা মাফিক কাজ করছে সরকার। উন্নয়ন থমকে যায় এমন কোনো কর্মকাণ্ড কাম্য নয়। জঙ্গিবাদ সন্ত্রাস মোকাবেলায় আমরা যেমন সমগ্র দেশব্যাপী আমাদের দেশের জনগণকে উদ্বুদ্ধ করছে, কাজে এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটুক যা আমাদের উন্নয়নের পথে বাধার সৃষ্টি করে, তা আমরা কখনো চাই না, সেটা আমাদের কাম্য না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি এবং সকলকে এ ব্যাপারে স্ব কর্মস্থানে থেকে যার যার ভূমিকা গ্রহণ করতে হবে। এছাড়াও দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে সনদপ্রাপ্ত কর্মকর্তাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিতর্কিত ব্যক্তির অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই নতুন করে সিইসি নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতিকে বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, এখনো শপথ না হওয়ায় সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে একথা বলেন শামসুজ্জামান দুদু। নির্বাচন কমিশনার হিসাবে যাকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে, তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এই বিতর্কিত ব্যক্তি দিয়ে এই দেশে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, এটা এই দেশের পাগলও বিশ্বাস করেন। প্রধান নির্বাচন কমিশনার শপথের আগেই মহামান্য রাষ্ট্রপতিকে আমি অনুরোধ করব, বিবেচনার কোনো সুযোগ থাকলে সেটা গুরুত্ব সহকারে আপনি বিবেচনা করবেন, কারণ আগামী নির্বাচন গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্চ কমিটির সুপারিশ করা প্রতিনিধিদের বাদ দিয়ে সরকারের অধীনস্থ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে টাঙ্গাইলে এক স্মরণ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সার্চ কমিটিরও যে প্রস্তাবগুলো, যেখানে কিছু নিরপেক্ষ লোক ছিল যে 2-3 জন, সেটাও গ্রহণ করা হয়নি। একবারই বেছে বেছে সরকারের অনুগত লোকদেরকেই এখানে নিয়ে আসা হয়েছে। এই প্রধান নির্বাচন কমিশনারের অধীনে একটা অবাধ, সুষ্ঠু, সবার কাছে গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচন হওয়া খুব দুষ্কর, এটা হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমার মনে হয় তার বিরুদ্ধে যে অভিযোগ, এটা আরো তীব্র হওয়ার আগেই আমার মনে হয় তার পদ থেকে সরে যাওয়া উচিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে তাদের সাংগঠনিক কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়বে। সকালে রাজধানীর একটি হোটেলে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজের চুক্তিসই অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। কারো একক সিদ্ধান্তে নির্বাচন কমিশন গঠন হয়নি, সবার মতামতের ভিত্তিতে এটি হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা রাষ্ট্রপতি নিজে
একতরফা কোনো সিদ্ধান্ত নেয়নি। সার্চ কমিটি হয়েছে, সার্চ কমিটি আলাপ আলোচনা করেছে, বিভিন্ন দলের সাথে তার আগে সংলাপ হয়েছে। সার্চ কমিটি হওয়ার পর সার্চ কমিটি আমাদের দেশের বিশিষ্টজনদের সাথেও মত বিনিময় করেছে। বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, কারণ আগামী নির্বাচনে অংশ না নিলে আজকে দুর্বল এলোমেলো বিএনপি আরো দুর্বল হবে। এদিকে কমিশনের উপর চাপ সৃষ্টি করতেই নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নানা সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সন্ধ্যায় চট্টগ্রামের সার্কিট হাউসে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, ভিত্তিহীন অপপ্রচারের মধ্য দিয়ে বিএনপি নতুন কৌশল অবলম্বনের চেষ্টা করছে। যাদেরকে দেওয়া হয়েছে আমি মনে করি তারা দক্ষ এবং অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। নির্বাচন করবে নির্বাচন কমিশন, এবং তারা নির্বাচন যখন করবে তারা আইন মেনেই তারা করবে। সেটা বিএনপি যে কথাটা বলেছে অহেতুক তারা কথাগুলো বলে। তবে একটা মনে করি যে বিএনপি যেটা বলেছে একটা কারণে, তারা হচ্ছে চাপ সৃষ্টি করতে চায়, চাপের মুখে রেখে নির্বাচন কমিশন তারা নির্বাচন করতে চায়। এটা তাদের ট্যাকটিক্সের কৌশল একটা। গত 5 বছরে নির্বাচন কমিশনের কোনো ব্যর্থতা ছিল না বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বিদায়ের দিনে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দায়িত্ব পালনকালে কোনো ধরনের চাপও ছিল না বলে জানান তিনি। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন না হলে দেশে অসাংবিধানিক ও অরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হতো বলে জানিয়েছেন বিদায়ী সিইসি। 2014 সালের 5 জানুয়ারি সংসদ নির্বাচন করা ছাড়া আর কোনো গণতান্ত্রিক পথ আমাদের জন্য খোলা ছিল না। ওই সময় নির্বাচন না হলে দেশে যে কি অসাংবিধানিক অরাজক সংকট সৃষ্টি হতো তা আপনারা কল্পনা করতে পারবেন। আগামী কমিশন অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছেন, আপনারা জানেন। তারা সবাই অভিজ্ঞ সম্মানিত ব্যক্তি। আমি নতুন কমিশনকে শুভকামনা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার কমিশনের পক্ষ থেকে। সন্ধ্যার সময় আরো থাকছে। অতিরিক্ত লবণাক্ততায় খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটার দুটি ইউনিয়ন এখন বিরান ভূমি। উজাড় হয়ে যাচ্ছে এলাকার হাজার হাজার গাছ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তন চেয়ে বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানির জন্য 13 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী শুনানির এই দিন ধার্য করেন। বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা জানিয়ে কোর্ট পরিবর্তনের এই আবেদন জানান তারা। গত 2 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির সময় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন বেগম জিয়া। আদালত আবেদনটি খারিজ করে দিলে এই আদেশের বিরুদ্ধেই তারা হাইকোর্টে আবেদন করেন। বর্তমানে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলছে। রাজধানীতে মশাবাহিত ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এডিস মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের কারণে এই জ্বর হচ্ছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জ্বর এড়াতে হলে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি চিকিৎসা নেয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। তবে ডেঙ্গু জ্বরের মতো লক্ষণ হলেও এতে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই, তাই আতঙ্কিত না হওয়ারও পরামর্শ চিকিৎসকদের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। শরীরে অস্বাভাবিক তাপমাত্রা ও প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে আসা এই শিশুটির লক্ষণ দেখে চিকিৎসকের ধারণা চিকুনগুনিয়া নামের অনেকটা নতুন এক ধরনের ভাইরাসে আক্রান্ত সে। 103 উপর থাকছে, স্টিল করছে, ওটা থেকে নামছে না। চিকুনগুনিয়া আর কি, যেটা বলে মশার কামড় থেকে হয়, এটা সন্দেহ করছে। ভাইরাস জনিত একটা রোগ, এটা মারাত্মক কিছু না, ডেঙ্গুর মতো মারাত্মক না। প্রচন্ড জ্বর থাকে এবং জ্বরের পরপর ওই শরীর ব্যথা থাকে এবং ব্যথা থেকে মাঝে মাঝে খুব রেয়ার কেসে কমপ্লিকেশন ডেভেলপ করে। গেল কয়েক সপ্তাহ ধরে এমন অনেক রোগী আসছেন চিকিৎসকদের কাছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকে আক্রান্ত হয়েছেন এ রোগে। রোগটি 2-3 দিনে এমনিতেই সেরে গেলেও ব্যথার তীব্রতা বেশি থাকায় ব্যথানাশক ওষুধ এমনকি অ্যান্টিবায়োটিকের ব্যবস্থাপত্র দিচ্ছেন অনেক চিকিৎসক। জ্বর আসার পরে তারপর শরীরে এত ব্যথা করছে, তারপরে কতদিন জ্বর ছিল, পরে ওষুধ খাইছি, পরে ভালো হয়েছে। এবারই ফার্স্ট এমন জ্বর, আমার আগে কখনোই হয় নাই। ডাক্তার বলছে যে গরম পানির হাতে পায়ে গিরায় গিরায়
ব্যথার ট্যাবলেট খেতে, ঔষধ দিছে, অ্যান্টিবায়োটিকে। রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটে আসা বিভিন্ন নমুনা পরীক্ষা করে ভাইরাসটি শনাক্ত করেন সংশ্লিষ্টরা। 2008 সালের পর বেশ কয়েকবার এই ভাইরাসের সংক্রমণ ঘটলেও এবার আক্রান্তের হার বেশি বলে জানান তারা। গত মাসে ঢাকার কাঁঠালবাগান এলাকায় জরিপ চালিয়ে চিকুনগুনিয়া আক্রান্ত রোগী পেয়েছেন গবেষকরা। 150 মতন স্যাম্পল আমরা এনেছিলাম, ব্লাড স্যাম্পল চিকুনগুনিয়া টেস্ট করার জন্য। সেখানে আমরা 20-21টা স্যাম্পল পজিটিভ এসেছি। এবারের কেসগুলো কিন্তু শীতকালে হয়েছে। টিপিক্যাল পিকচার আমরা একদম শুধু বর্ষার সময়ে আমরা মশা নিয়ে চিন্তিত থাকবো তা থাকার বিষয় না, কিন্তু তাহলে এখন ইয়ার অ্যারাউন্ডই আমার খেয়াল করতে হবে যে কোথাও ডেঙ্গু মশা হচ্ছে কিনা, এবং এটা প্রতিরোধের মূল উপায় হচ্ছে মশা নিয়ন্ত্রণ। পানি আবদ্ধ থাকে এমন জায়গায় সাধারণত এডিস মশার বংশবৃদ্ধি পায়। তাই ফুলের টব, পানি জমে থাকার মতো পরিত্যক্ত পাত্র ও স্থান নিয়মিত পরিষ্কার করা এবং এ মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞায় মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছেন কিনা জানতে চাইলেন আদালত। চলতি সপ্তাহেই রায়। এবং ঐতিহাসিক হায়দ্রাবাদ টেস্টে কাল ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে জানালেন মুশফিক। প্রতিপক্ষকে খাটো করে দেখছে না কোহলিরা। লবণাক্ততার আগ্রাসনে একের পর এক বিরান ভূমিতে পরিণত হতে যাচ্ছে খুলনার ডুমুরিয়া, শরাবপুর ও বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের জমি। ভদ্রা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে গেল বছর জুলাই থেকে পানিতে ডুবেছিল দুই ইউনিয়নের বৃহৎ এলাকা। পানি নেমে যাওয়ার পর থেকে এলাকাগুলোতে উজাড় হয়ে যাচ্ছে হাজার হাজার বৃক্ষ। দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। আমরা সই দিচ্ছি, অনেক অনেক লোক চলে গেছে, ভাইয়া ছেলেমেলে একদম ভাইয়া ছেলেমেলে নিয়ে চলে গেছে। ডুমুরিয়ার শরাবপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল গফুর মোল্লা কৃষিকাজ করে চালাতেন জীবন জীবিকা। বর্তমানে এলাকায় লবণাক্ততা বৃদ্ধিতে ফসল না ফলায় অভাব অনটন আর মনোকষ্ট কেড়ে নিয়েছে তার মুখের হাসি। ডুমুরিয়া উপজেলায় গত বছর 25 জুলাই শরাবপুর ইউনিয়নের ভদ্রা নদীর 29 নম্বর পোল্ডারে চাঁদগড় জালিয়াখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 400 মিটার জুড়ে ভেঙে যায়। একই সময় পোল্ডারের দক্ষিণ দিকে ভেঙে যায় বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এ সময় পানিতে তলিয়ে যায় দুই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। এখান থেকে এই পর্যন্ত কিছু দেখা যেত না। আজকে লবণের আক্রোশে আমাদের সব শেষ হয়ে গেছে। একসময় অনেক সুন্দর ছিল, গাছগাছালি ছিল, লোকজনের কর্মসংস্থান ছিল, প্রতিপক্ষের জমি জমা ছিল, তা থেকে তারা কিছু করতো, কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন সব ফকির। ঘাবাসরা আছে, চুলকানি হচ্ছে, গা ধুইতে গেলে মানে গোসল করতে গেলে চুলকানি হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, নদীর বাঁধের মেরামত কাজে পানি উন্নয়ন বোর্ডের অনিয়মের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অব্দ কর্তৃপক্ষের গাফিলতি, তারা ঠিকমতো কাজ করে না। যে অর্থ বরাদ্দ হয় সেই বরাদ্দ ঠিকমতো ব্যবহার হয় না। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ড, তারপরে কৃষি বিভাগ, বন বিভাগ সবাইকে নিয়ে একটা টিম করে দেব। কি কি সমস্যা হয়েছে এগুলো আইডেন্টিফাই করা সম্ভব হয়, তখন আমরা তারপরে এটা পাওয়ার পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করে সেখানে পাঠিয়ে দেব। ডুমুরিয়া ও বটিয়াঘাটার দুটি ইউনিয়নের 9টি গ্রাম এখন লবণাক্ততায় পুরোপুরি আক্রান্ত। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সনদ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম এবং শাখা বাণিজ্যের দায়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ছাত্র ভর্তিতে বিধি নিষেধ আরোপ করেছেন আদালত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মনে করেন, সুপ্রিম কোর্টের এই আদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিকীকরণ বন্ধ হবে। দেশের বিভিন্ন জায়গায় অনুমোদন ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জঙ্গিবাদ থেকে শুরু করে মালিকানার দ্বন্দ্ব এবং টাকার বিনিময়ে সনদ বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে 2011 সালের 25 নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেন শিক্ষা মন্ত্রণালয়। যদিও গত বছর হাইকোর্ট দারুল ইহসানের কার্যক্রম বন্ধের রায় দিলে সরকার বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণার নির্দেশ দেন। এই রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করলে বুধবার তা খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। ফলে চূড়ান্তভাবে বন্ধ হলো বিশ্ববিদ্যালয়টির সব ধরনের কার্যক্রম। তবে এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদের ভাগ্যে কি ঘটবে তা পূর্ণাঙ্গ রায়ে নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। দারুল ইহসান তাদের কোন রকম কার্যক্রম তারা চালাতে পারবে না। বিশ্ববিদ্যালয় হিসাবে তারা যে কার্যক্রম চালিয়ে এসেছিল সেটার পরিসমাপ্তি ঘটল। এখনো নির্দেশনা আকারে তো আমরা পাইনি,
অতএব সমগ্র জাজমেন্টটা পেলে পারে তখন বোঝা যাবে যে ইমপ্লিকেশনসগুলো কি এলো। তিনি জানান এই আদেশের ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা নিয়ে বাণিজ্যিকীকরণ বন্ধ হবে। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়ে যারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করছে তাদের ব্যাপারে আমাদের উচ্চ আদালত খুব কঠোর মনোভাব নিয়েছেন। যে ইস্যুগুলো ছিল রিট পিটিশনে সেগুলো নিয়ে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির কোনো বলার কিছু নেই, কিন্তু যে অবজারভেশনগুলো এসছে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টে সেই অবজারভেশনগুলো কমপ্লাই করা সম্ভব হবে না বিধায় অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করেছিল। এছাড়া ইস্ট ওয়েস্ট ওয়ার্ল্ড প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ছাত্র ভর্তির বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন আদালত, যা পূর্ণাঙ্গ রায়ে বিস্তারিত জানা যাবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার ৮ম দিনেও লেখক, প্রকাশক আর বইপ্রেমীরা ভিড় করছেন মেলা প্রাঙ্গণে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী পারমিতা হিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা, মামুন, ১০৯টি নতুন বই প্রকাশিত হয়েছে আজকের মেলায়, আর সব মিলিয়ে ৭০০টিরও বেশি বই এ পর্যন্ত নতুন বই প্রকাশিত হলো এবারে গ্রন্থমেলায়। সব মিলিয়ে বলা যায় একেবারে প্রথম দিন থেকেই দর্শকদের যে আনাগোনা এবং ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল ছুটির দিনগুলোতে, কিন্তু এই দিনগুলোতে যেদিন ছুটির দিন নয় সেদিনও আমরা দেখেছি ক্রেতাদের মোটামুটি ভিড় আছে এবং যারা আসছেন বইপ্রেমীরা তারা বই এখনো ঘুরে ফিরে দেখছেন, তবে কেউ কেউ কেনাকাটায়ও মনোযোগ দিয়েছেন। মামুন, সেই সঙ্গে একটি বিষয় জানিয়ে রাখি, যেসব আয়োজন করা হয় এই সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এবং বাংলা একাডেমি প্রাঙ্গণেও, দেখা যাচ্ছে যে যারা ক্রেতারা আসছেন তারা আসলে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছেন। বিশেষ করে স্টলগুলো খুঁজে পেতে, আমি প্রতিদিনই বলছি, স্টলগুলো খুঁজে পেতে এবং কোন বই কোন প্রকাশনের থেকে বের হয়েছে এটি খুঁজে পেতে বেশ আসলে ঝামেলা পোহাতে হচ্ছে। বাংলা একাডেমির একটি তথ্য কেন্দ্র এ প্রান্তে রয়েছে এবং বাংলা একাডেমি প্রান্তেও রয়েছে, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির তথ্য কেন্দ্র কোথায় রয়েছে সেটি খুঁজে পেতেই আসলে ঝামেলা হয়। তো যার ফলে এখান থেকে বিভিন্ন স্টলগুলো, যেহেতু এবার বেশ বড় পরিসরে মেলাটা হচ্ছে এবং এর ফলে মানুষও কিন্তু কম ভোগান্তিতে ঘুরে ফিরে দেখতে পাচ্ছেন, বই দেখতে পাচ্ছেন এবং বেশ সময় ধরে এবং মানে নির্ভেজাল ভাবে তারা ঘুরতে পারছেন। কিন্তু একটি বিষয় যেটি হচ্ছে যে কোনো বই যদি খুঁজে পেতে হয় তাহলে তারা কিন্তু খুবই ঝামেলায় পড়ছেন। তো ক্রেতারা যেটি বলছেন যে প্রতিবারই এই ধরনের ঝামেলায় তারা পড়েন। তো এমন যদি করা হতো, বাংলা একাডেমির পক্ষ থেকে একটি নাম ফলক বা একটা দিক নির্দেশক যদি দেওয়া থাকতো যে কোন প্রান্তে, পশ্চিম প্রান্তে এবং পূর্ব প্রান্তে, উত্তর দক্ষিণ প্রান্তে কোন প্রান্তে কোন স্টলগুলো রয়েছে সেটি যদি বলা হতো, তাহলে তাদের জন্য, যারা বই প্রেমী এবং যারা বিভিন্ন বই খুঁজে বেড়ান, তাদের জন্য অনেক সুবিধা হতো। এটি তো প্রতি বছরই আসলে এই বিষয়টিকে সহজ করার জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়। এবারও নেওয়া হয়েছে একটি মানচিত্র, যেখানে দিক নির্দেশক, একটি দিক নির্দেশক রাখা হয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার যে গেট আছে সেখানে একটি ডিজিটাল বুক রাখা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে কোথায় কোনটি আছে। তারপরেও আসলে এই সোহরাওয়ার্দী উদ্যান পরিসরটি এত বড় যে এখানে আসলে আপনাকে আসলে হিমশিম খেতেই হবে যে ঠিক কোন প্রকাশনা কোথায় আছে। বিশেষ করে পেছনের দিকে যারা গ্লাস টাওয়ারের কাছাকাছি যারা আছেন যেসব প্রকাশনী, তারা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ পাঠকরা তত দূর পর্যন্ত যাচ্ছেন না। তো মামুন, এই ছিল আমার কাছে আজকের মেলার খবরাখবর। দর্শক, অমর একুশে গ্রন্থমেলার ৮ম দিনের খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী পারমিতা হিম। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে কিনা তা জানতে চেয়েছেন দেশটির আপিল আদালত। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর ৯ম সার্কিট আপিল আদালতে ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরা হলেও কোনো রায় দেয়া হয়নি। ৭টি মুসলিম প্রধান দেশের যুক্তরাষ্ট্র ভ্রমণের বিষয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞার পক্ষে বিপক্ষে এদিন প্রায় ১ ঘণ্টার শুনানি হয়। এতে নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি তুলে ধরে তা পুনর্বহালের আবেদন জানান সরকার পক্ষের আইনজীবী এবং বিচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিপক্ষে যুক্তি দেন ওয়াশিংটন ও মিনেসোটা অঙ্গরাজ্যের আইনজীবীরা। চলতি সপ্তাহে এ বিষয়ে আদালত তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে মঙ্গলবার কংগ্রেসের এক বৈঠকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলি জানান, এখনই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আর কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই। Hearing in the Ninth Circuit Court of Appeals.
হায়দ্রাবাদ টেস্টের খবর। ঐতিহাসিক টেস্টে কাল ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে টপ অর্ডাররা দায়িত্ব নিয়ে খেলতে পারলে বাংলাদেশ ইতিবাচক ফলাফল করবে বলে মনে করছেন টাইগার্স কিপার মুশফিকুর রহিম। অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মেনে নিজেদের সেরাটা দিয়ে খেলার কথা জানিয়েছেন বিরাট কোহলি। হায়দ্রাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। এর আগে ভারতের বিপক্ষে 8টি টেস্ট ম্যাচ খেললেও ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তবে অতীত পরিসংখ্যান কথা বলছে স্বাগতিকদের পক্ষে। দু দলের মোকাবেলায় 7টি ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। একটি ম্যাচ ড্র হলেও তাতে অবশ্য অবদানটা বেশি ছিল বৃষ্টির। তবে সেসব নিয়ে না ভেবে সাম্প্রতিক ফর্মকে সঙ্গে করে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলের বিপক্ষে ভালো করতে চায় মুশফিক বাহিনী। মুস্তাফিজ, ইমরুল কায়েসরা দলে না থাকলেও দলের বাকি সদস্যরা স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের। হায়দ্রাবাদে কন্ডিশনকে মাথায় রেখে একাদশে স্পিনারদের আধিপত্য থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নবনিযুক্ত সিইসির অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, দাবি বিএনপির। নির্বাচনে অংশ না নিলে আরও দুর্বল হবে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না, মিরপুর সেনানিবাসে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান। রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে 3টি গ্যাংয়ের 8 সদস্য আটক। অন্তর্কোন্দলেই এই হত্যাকাণ্ড, দাবি র্যাবের। অনিয়মের দায়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধের নির্দেশ আপিল বিভাগের। অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সতর্কবার্তা, ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। এবং সন্ত্রাস বিরোধী আইনে করা 300-রও বেশি মামলা ঝুলে আছে ঢাকার আদালতে। দায় সারা তদন্তের অভিযোগ আইনজীবীদের, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন আইনমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।